আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। 4 বছরের রাশিয়া ইউক্রেন যুদ্ধে ৮৮ লক্ষাধিক সেনা হতাহত। ব্রিটেনে ৬৮ লাখ মানুষ অতি দরিদ্র, ৫৩% বাংলাদেশি। কাজের টোপ দিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানো হচ্ছে বাংলাদেশিদের। ইরানের পরিস্থিতি খারাপ হলে কঠোর হবে তুরস্ক। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। 4 বছরে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ৮৮ লক্ষাধিক সেনা হতাহত। রাশিয়া ইউক্রেন যুদ্ধের গত প্রায় 4 বছরে নিহত, আহত ও নিখোঁজ হয়েছেন দুই দেশের ৮৮ লাখের বেশি সেনা। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সিএসআইএসের এক প্রতিবেদনে উল্লেখ করেছে এ তথ্য। সিএসআইএসের প্রতিবেদনের তথ্য অনুযায়ী ইউক্রেনের সেনাবাহিনীর তুলনায় রুশ বাহিনীর ক্ষয়ক্ষতি হয়েছে বেশি। যে ৮৮ লক্ষাধিক সেনা নিহত, আহত ও নিখোঁজ হয়েছেন, তাদের মধ্যে ১২ লাখই রুশ বাহিনীর। এই ১২ লাখ রুশ সেনার মধ্যে নিহত হয়েছেন ৩,২৫,০০০-এর কিছু বেশি। বাকিদের বেশিরভাগই আহত হয়েছেন। এছাড়া নিখোঁজ আছেন বেশ কয়েক হাজার সেনা। রুশ বাহিনীর এই ক্ষতি সম্পর্কে সিএসআইএসের প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনো বৃহৎ শক্তির সেনাবাহিনী বিশ্বের কোথাও কোনো যুদ্ধে এত বেশি হতাহত এবং ক্ষতির শিকার হয়নি। ক্ষতি অবশ্য ইউক্রেনেরও কম হয়নি। গত 4 বছরের যুদ্ধে ইউক্রেনের 6 লাখেরও সেনা হতাহত এবং নিখোঁজ হয়েছেন। সিএসআইএসের তথ্য অনুযায়ী ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ইউক্রেনীয় বাহিনীর ১ লাখ থেকে ১,৪০,০০০ সেনা নিহত হয়েছেন। সিএসআইএসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত প্রায় 4 বছরের যুদ্ধে রাশিয়া এবং ইউক্রেনীয় বাহিনীর ৮৮ লক্ষাধিক সেনা নিহত, আহত এবং নিখোঁজ হয়েছেন। যদি এ যুদ্ধ চলতে থাকে, তাহলে ২০২৬ সালের বসন্তকাল পর্যন্ত এই সংখ্যা পৌঁছাবে প্রায় ২০ লাখে। ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতির প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা না করা এবং ন্যাটোর সদস্যপদের জন্য কিয়েভের তদবিরের জেরে কয়েক বছর ধরে টানাপোড়েন চলার পর ২০২২ সালের ২৪শে ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে শুরু হওয়া সেই অভিযান এখনও চলছে। ব্রিটেনে ৬৮ লাখ মানুষ অতি দারিদ্র, ৫৩% বাংলাদেশি। বিশ্বের অন্যতম উন্নত দেশ যুক্তরাজ্যে দারিদ্র্য আরও বেড়েছে। বর্তমানে সেখানে ৬৮ লাখ মানুষ অতি দারিদ্র্যের মধ্যে বসবাস করছেন, যা গত ৩ দশকের মধ্যে সর্বোচ্চ। মঙ্গলবার জোসেফ রাউন্ডট্রি ফাউন্ডেশন (JRF) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, যুক্তরাজ্যে যেসব মানুষ অতি দারিদ্র, তাদের মধ্যে বাংলাদেশি ৫৩% এবং পাকিস্তানিদের ৪৯%-এর মধ্যে অতি দারিদ্র্যের হার বেশি। খবর রয়টার্সের। ব্রিটেনে অতি দারিদ্র বলতে বোঝায় এমন পরিবারকে যাদের বাড়ি ভাড়া দেওয়ার পর হাতে থাকা টাকা ব্রিটেনের জাতীয় গড় আয়ের তুলনায় অনেক কম। যেমন ২ সন্তান সহ একটি পরিবারের সারা বছরের আয় যদি ১৬,৪০০ পাউন্ডের নিচে হয়, তবে তারা এই অতি দারিদ্র শ্রেণীর অন্তর্ভুক্ত। এর অর্থ, ব্রিটেনে বসবাসরত বেশিরভাগ বাংলাদেশি পরিবারের আয় গড় আয়ের অর্থাৎ ৪০% তুলনায় কম। যুক্তরাজ্যে দারিদ্র্য কমানোর লক্ষ্যে পরিচালিত এ গবেষণায় জোসেফ রাউন্ডট্রি ফাউন্ডেশন জানিয়েছে, ব্রিটেনে সামগ্রিক দারিদ্র্যের হার কমেছে। যেখানে ১৯৯৪-৯৫ সালে দারিদ্র্যের হার ছিল ২৪%, সেখানে ২০২৩-২৪ সালে সেটি ২১%-এ নেমে এসেছে। তবে অতি দারিদ্র্যের হার ৮% থেকে বেড়ে ১০%-এ উন্নীত হয়েছে, অর্থাৎ প্রায় অর্ধেক মানুষই দারিদ্র্যের মধ্যে পড়েছে। এছাড়া শিশু দারিদ্র্যের হারও বেড়েছে। বর্তমানে প্রায় ৪৫ লাখ শিশু দারিদ্র্যের মধ্যে বড় হচ্ছে। গত ৩ বছর ধরে টানা দরিদ্র শিশুর সংখ্যা বেড়েছে। ২০১৭ সালে ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিয়েছিল, নিম্ন আয়ের যেসব পরিবার ২ সন্তানের বেশি সন্তান নেবে, তারা সরকারি সামাজিক সুরক্ষা সহায়তা পাবে না।
তবে গত এপ্রিলে এই নিয়ম বাতিল করেন বর্তমান অর্থমন্ত্রী র্যাচেল রিভস। কাজের টোপ দিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানো হচ্ছে বাংলাদেশিদের। চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশি শ্রমিকদের যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে। বেসামরিক চাকরির মিথ্যা আশ্বাস দিয়ে রাশিয়ায় নিয়ে জোর করে তাদের ইউক্রেন যুদ্ধে নামানো হয়। যুদ্ধে যেতে না চাইলে কারাদণ্ড, মারধর ও হত্যার হুমকি দেওয়া হয়। সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের অনুসন্ধানে এমন ভয়াবহ তথ্য উঠে এসেছে। এভাবে কতজন বাংলাদেশি প্রতারিত হয়েছেন তা স্পষ্ট নয়। তবে ভুক্তভোগীরা জানান তারা শতাধিক বাংলাদেশিকে রুশ বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে দেখেছেন। এপি জানায় এভাবে ভারত ও নেপাল সহ আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নাগরিকদেরও নিয়োগ করা হয়েছে। পরিচ্ছন্নতা কর্মী হিসেবে চাকরির প্রলোভন দেখিয়ে লক্ষ্মীপুরের বাসিন্দা মাকসুদুর রহমানকে এক দালাল রাশিয়ায় পাঠান, কিন্তু সেখানে পৌঁছনোর কয়েক সপ্তাহের মধ্যে তিনি নিজেকে ইউক্রেন যুদ্ধের সম্মুখভাগে দেখতে পান। মাকসুদ জানান মস্কো পৌঁছনোর পর তাদের রুশ ভাষায় লেখা কিছু কাগজে সই করানো হয়। পরে জানা যায় সেগুলো ছিল সামরিক চুক্তি। এরপর তাদের সেনা ক্যাম্পে নিয়ে ড্রোন যুদ্ধ, অস্ত্র ব্যবহার ও প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ দেওয়া হয়। তিনি জানান আপত্তি জানালে এক রুশ কর্মকর্তা অনুবাদ অ্যাপের মাধ্যমে বলেন, তোমাদের এজেন্টই তোমাদের এখানে পাঠিয়েছে, আমরা তোমাদের কিনেছি। এ সময় মাকসুদের সঙ্গে আরও দুজন বাংলাদেশি যুবক ছিলেন। তারা জানান জোর করে তাদের যুদ্ধের সামনের সারিতে পাঠানো হতো, মালামাল বহন করানো হতো, আহতদের উদ্ধার ও লাশ সংগ্রহে বাধ্য করা হতো। মাকসুদ আরও জানান কাজ না করলে তাদের 10 বছরের জেলের হুমকি দেওয়া হতো এবং মারধর করা হতো। 7 মাস পর আহত হয়ে হাসপাতালে ভর্তি হলে তিনি সেখান থেকে পালিয়ে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় দেশে ফেরেন। আরেক ভুক্তভোগী মহান মিয়াজি জানান ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে তাকে নেওয়া হয়, পরে তাকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। আদেশ না মানলে তাকে নির্যাতন করা হতো। ভাষা না বোঝার কারণে ভুল করলে নির্মমভাবে মারধর করা হতো বলেও জানান তিনি। ইরানের পরিস্থিতি খারাপ হলে কঠোর হবে তুরস্ক। ইরানের চলমান পরিস্থিতি আরও বাজে হলে তুরস্ক সীমান্তে একটি বাফার জোন স্থাপনের পরিকল্পনা করছে। আঙ্কারা চাচ্ছে যদি সবচেয়ে খারাপ পরিস্থিতি ঘটে, অর্থাৎ তেহরান সরকারের পতন হয়, তবে তারা সীমান্তের ঢল ঠেকাতে কঠোর অবস্থান নেবে। খবর মিডল ইস্ট আই। বৃহস্পতিবার ২৭ জানুয়ারি তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা পার্লামেন্টে রুদ্ধদ্বার বৈঠক করেন। সেখানে আইন প্রণেতাদের জানানো হয় আঙ্কারা কয়েকটি সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। ওই বৈঠকে অংশ নেওয়া দুজন কর্মকর্তা মিডল ইস্ট আইকে জানিয়েছেন বৈঠকে একজন কর্মকর্তা বাফার জোন শব্দটি ব্যবহার করেছেন। মূলত তুরস্ক অস্থির থাকা ইরানের শরণার্থী প্রবেশ আটকাতে চাচ্ছে, তবে অন্য একজন অংশগ্রহণকারী বাফার জোন শব্দটি ব্যবহার করেননি বলে জানিয়েছেন, যদিও তারা সীমান্তের বাইরে অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। চলতি মাসের শুরুতে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা ৫৬০ কিমি দীর্ঘ ইরান সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করেছে। এর মধ্যে রয়েছে ২০৩টি ইলেকট্রো অপটিক টাওয়ার, ৪৩টি লিফট সহ টাওয়ার, ৩৮০ কিমি দৈর্ঘ্যের মডিউলার কংক্রিট প্রাচীর, ৫৫৩ কিমি প্রতিরক্ষা খাল এবং সীমান্ত এলাকা ২৪ ঘণ্টা নজরদারি করা হচ্ছে ড্রোন দিয়ে। ইরানে সরকার বিরোধী বিক্ষোভ মূলত দ্রুত মুদ্রাস্ফীতি এবং দেশটির মুদ্রার অবমূল্যায়ন কেন্দ্র করেই হয়। কিছু বিক্ষোভ সহিংসতা করলেও বিভিন্ন তদন্ত ও ফুটেজ দেখায় যে তেহরান সরকার অতিরিক্ত শক্তি ব্যবহার করেছে। এছাড়াও ইন্টারনেট বন্ধ করা হয়েছে। সেখানে হাজারো মানুষকে আটক করা হয়েছে, মারা গেছেন কয়েক হাজার। তবে এর মাঝে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার একটি চাপ আছে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান গত শুক্রবার টেলিভিশনে বলেন তুরস্ক ইরানে কোনো বিদেশি হস্তক্ষেপের বিরোধী এবং মার্কিন সরকারকে কূটনৈতিক মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে।